সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি পিজিসিবি এর উপসহকারী প্রকৌশলী সিভিলের লিখিত পরীক্ষা 2016 এর কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলিউশন করে দেখাবো। কিছু ম্যাথমেটিক্যাল গুরুত্বপূর্ণ কোশ্চেন সলিউশন করব। শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে আজ নতুন দেখছেন বা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, কারণ নিয়মিত এমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন টপিকস ভিত্তিক বিভিন্ন টপিক্সের উপরে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করি। প্রতি সপ্তাহে মিনিমাম 3টি ভিডিও আপলোড করা হয়, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। এজন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো আসুন শুরু করা যাক। পিজিসিবি এর 2016 সালের উপসহকারী প্রকৌশলী সিভিলের লিখিত পরীক্ষার একটি গাণিতিক প্রশ্ন এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণে তৈরি ক্র্যাঙ্ক রডের অতিরিক্ত রডের দৈর্ঘ্য কত? অতিরিক্ত রডের দৈর্ঘ্য নির্ণয় করুন। সো আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক রড 45 ডিগ্রি কোণে তৈরি করা হয়েছে। তো ক্র্যাঙ্ক রডের আমরা যদি একটা ক্র্যাঙ্ক রড চিন্তা করি, ধরলাম এটা একটা আমাদের ক্র্যাঙ্ক রড যেটা 45 ডিগ্রি কোণে বাঁকানো। তো ক্র্যাঙ্ক রডের আমরা একটা সেকশন নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক রডটার সেকশন, যেটা এখানে 45 ডিগ্রি কোণে বাঁকানো আছে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের এই বাঁকানোর জন্য, যদি এটা আমরা ক্র্যাঙ্ক না করে সোজা রাখতাম, তার থেকে বাঁকানোর জন্য কিছুটা রড বেশি প্রয়োজন হলো। কতটুকু রড বেশি প্রয়োজন হলো সেটাই আমরা এখন বের করব। তো ধরলাম এই সেকশনটা যদি সোজা হতো, তাহলে কিন্তু আমাদের এই পরিমাণ রড প্রয়োজন হতো। এই পরিমাণ রড। তাহলে আমরা যদি বলি যে এই পরিমাণ রড আমার সোজা অবস্থায় প্রয়োজন হতো, এইখানে এই বক্রতার জন্য কিছুটা রড বেশি দরকার হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? রডের বেশি প্রয়োজন হয়েছে যেটুকু, আমরা এইটা হচ্ছে অতিভুজ যদি বলি, এটা বড় হাতের ডি বললাম, আর এটা হচ্ছে ডেপথ অফ দ্য স্ল্যাব স্মল ডি যদি হয়, তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের 45 ডিগ্রি কোণে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে। এই বড় হাতের ডি হচ্ছে এটার অতিভুজ, ছোট হাতের ডিটা হচ্ছে এটার লম্ব, এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমি। এখন এই সমকোণী ত্রিভুজের জন্য যদি আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করি, তাহলে এইটা হচ্ছে ডি, এবং 45 ডিগ্রি কোণে আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব সমান হয়, অর্থাৎ এইটুকুও কিন্তু ডি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত রড তো এমনিতেও লাগতো, এখান থেকে এই পর্যন্ত রডও এমনিতেও আমরা যদি সোজাও রাখি তাও লাগবে, বাঁকা করলেও লাগবে, এবং এই সোজা অবস্থায় কিন্তু ডি পরিমাণ রডের প্রয়োজন ছিল। এই ডি এর জায়গায় এখন আমাদের বড় হাতের ডি পরিমাণ রড প্রয়োজন হচ্ছে। তার মানে আমাদের অতিরিক্ত রড লাগছে এই ডি মাইনাস এই ডি, কারণ এই ডি এর পরিবর্তে, এই ডি অঞ্চলে আমি ডি এর পরিবর্তে, ছোট হাতের ডি এর পরিবর্তে বাঁকানোর ফলে বড় হাতের ডি পরিমাণ রড প্রয়োজন হয়েছে। তাহলে আমার বেশি রড প্রয়োজন হয়েছে কতটুকু? অতএব আমরা বলতে পারি অতিরিক্ত রড প্রয়োজন হয়েছে, অতিরিক্ত রড প্রয়োজন হবে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। কারণ সোজা অবস্থায় রাখলে আমার এইটুকুর জন্য স্মল ডি পরিমাণ দিলেও হতো, স্মল ডি পরিমাণ রড প্রয়োজন হতো। বাঁকানোর কারণে বড় হাতের ডি পরিমাণ, ক্যাপিটাল ডি পরিমাণ রড প্রয়োজন হচ্ছে। তার মানে বেশি প্রয়োজন হচ্ছে কতটুকু? ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। তাহলে আমরা
এই ক্যাপিটাল ডি এর মানটা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে বড় হাতের ছোট হাতের ডি আর অতিভুজ হচ্ছে বড় হাতের ডি। আমার লাগবে বড় হাতের ডি, সো বড় হাতের ডি ইকুয়াল টু হবে ডি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান √2, সো আমরা যদি এটা 1/√2 যদি এটাকে উল্টে দিই তাহলে √2 ইন্টু স্মল ডি হবে বড় হাতের ডি। অতএব অতিরিক্ত রড কতটুকু প্রয়োজন হয়েছে? এক্সট্রা রড প্রয়োজন হয়েছে, অতিরিক্ত রড প্রয়োজন হলো হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল ডি এর মান আমরা একটু আগে বের করেছি √2 ইন্টু স্মল ডি মাইনাস স্মল ডি সমান সমান আমরা স্মল ডি কমন নিয়ে আমরা লিখতে পারি √2 মাইনাস 1, যেটা আমাদেরকে মান দিবে √2 মাইনাস 1 যদি করি আমরা তাহলে 0.42 পরিমাণ হবে এবং তার সাথে ডি গুণ থাকবে। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.45 ডি বলা যায়। অর্থাৎ সহজভাবে মনে রাখার উপায় যে 45 ডিগ্রি কোণে ক্র্যাঙ্ক রডে অতিরিক্ত রড দরকার হবে 0.45 স্মল ডি, যেখানে স্মল ডি হচ্ছে কার্যকরী ডেপথ, স্ল্যাবের এফেক্টিভ ডেপথ আর কি। এরপর আমরা যেটা করব সেটি আরেকটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন। এরপরে ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা এস্টিমেট থেকে, এটাও একটা এস্টিমেটেরই অঙ্ক, এস্টিমেটিংয়ের অঙ্ক। আর আমাদের এই 2016 সালে এস্টিমেট থেকে 3টি অঙ্ক এসেছিল, 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক এসেছিল। তো এস্টিমেটের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 10 কিউবিক মিটার ইটের গাঁথনির জন্য ইটের গাঁথনির 1:4 অনুপাতের কাজে প্রচলিত ইটের সংখ্যা সিমেন্ট ও বালুর পরিমাণ নির্ণয় করুন। নির্ণয় করুন। তো প্রশ্ন করা হয়েছে 10 কিউবিক মিটার 10 ঘনমিটার ইটের কাজ হবে, সেখানে আমাদের যে মশলা তৈরি হবে সেই মশলার সিমেন্ট এবং বালির অনুপাত হবে 1:4। এই কাজে আমাদের কতগুলো ইট লাগবে এবং কত পরিমাণ সিমেন্ট এবং বালু দরকার হবে সেটা আমাদের এস্টিমেট করতে বলা হয়েছে। সো আমরা প্রথম বলবো উত্তর আমাদের যদি করি আমরা তাহলে উত্তর হবে এরকম। আমাদের জানা আছে ইটের সংখ্যা যদি আমরা বের করি তাহলে ইটের মোট কাজ তাকে যদি আমরা ভাগ দিই আমরা এভাবে লিখতে পারি 1 ঘনমিটার ইটের জন্য ইটের সংখ্যা হচ্ছে 1 ঘনমিটার ভাগ হচ্ছে, আমরা যদি মিটার এককে ইটের ডাইমেনশন লিখি 254 ইন্টু 0.127 ইন্টু 0.076, তাহলে আমরা ইটের আয়তনটাকে ঘনমিটারে লিখলাম এবং ওপরে 1 ঘনমিটার আছে, তাহলে 1 ঘনমিটারে ইটের প্রয়োজন হয় 407.9টি, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি 410টি। 3টি বাড়িয়ে দেওয়া হয়, 3টি বা এখানে 2টি ইট বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ ইটের
রাউন্ড ফিগারে নেওয়ার জন্য। অতএব আমরা বলতে পারি 10 কিউবিক মিটারে ইটের প্রয়োজন হবে 10 ইন্টু 410, তার মানে 4100টি 4100টি ইটের প্রয়োজন হবে। এটি একটি উত্তর। এরপর আমাদের সিমেন্ট এবং বালুর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো সেটা বের করার জন্য আমরা বলবো যে মশলা, ইটের গাঁথনির কাজে শুকনো মশলার প্রয়োজন হয়। ইটের গাঁথনির কাজে শুকনো মশলার প্রয়োজন হয় 35%, তার মানে মোট আয়তনের 35% শুকনো আয়তনে আমাদের মশলার প্রয়োজন হয়। মশলার শুকনো আয়তন হয় মোট আয়তনের 35%। সো আমরা বলতে পারি অতএব মশলার আয়তন মশলার আয়তন আমরা বের করতে পারি মোট আয়তন 10 গুণ 35% অর্থাৎ 0.35 দিয়ে গুণ করব। অতএব এটা হবে 3.5 মিটার কিউব। 3.5 মিটার কিউব মশলা প্রয়োজন হবে। অতএব সিমেন্ট দরকার হবে। অতএব সিমেন্টের পরিমাণ, সিমেন্ট সমান সমান আমরা বলতে পারি সিমেন্টের পরিমাণ হবে মোট আয়তন 3.5 ইন্টু সিমেন্টের অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগফল 1+4 ইন্টু ইকুয়াল টু আমরা বলতে পারি আমাদের মান আসবে 0.7, কিন্তু আমরা এটাকে ব্যাগে নেওয়ার জন্য আমরা জানি 1 ঘনমিটারে হয় 30 ব্যাগ। তাহলে আমরা যদি এটাকে 30 দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাগে পেয়ে যাব, অর্থাৎ 21 ব্যাগ সিমেন্ট প্রয়োজন হবে। এবং আমরা যদি বালুর পরিমাণ নির্ণয় করি, বালুর পরিমাণ হবে হচ্ছে মোট আয়তন ইন্টু মশলার মোট আয়তন ইন্টু বালুর অনুপাত ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগফল ইকুয়াল টু আমরা পাবো 2.80 মিটার কিউব। এটিও একটা অ্যান্সার। তার মানে আমাদের সিমেন্ট দরকার হবে 21 ব্যাগ এবং বালু প্রয়োজন হবে 2.80 মিটার কিউব। এই দুটি আমাদের অ্যান্সার। এরপর একটা থিওরিটিক্যাল কোশ্চেন এসেছিল, সেই থিওরিটিক্যাল কোশ্চেনটি করব এবং তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করব। সো আপনাদের এই পিজিসিবি এর পরীক্ষার কোশ্চেনের সলিউশনের উপরে আমার চ্যানেলে আরও 3টি ভিডিও আছে। যারা এখনও ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে উপসহকারী প্রকৌশলীর চাকরি পরীক্ষার যে প্লেলিস্টটি আছে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিন। তাহলে আশা করি এই আগামী দিনের যেই পিজিসিবি এর পরীক্ষা আছে আপনাদের, সেটাতে অনেক উপকার হবে। তো আমাদের এবারের কোশ্চেনটি আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। সুপার এলিভেশন কাকে বলে? এলিভেশন কাকে বলে? সুপার এলিভেশন কাকে বলে এবং এর প্রয়োজনীয়তা কি? এবং এর প্রয়োজনীয়তা কি? তো সুপার এলিভেশনটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি একটা রাস্তার বাঁকের কথা চিন্তা করি, তো রাস্তার বাঁকে যেটা হয় যে এই সাইডের তুলনায় এই সাইডটা কিছুটা উঁচু করা থাকে। তার মানে রাস্তার বাঁকে রাস্তার বাইরের সাইড থেকে ভেতরের সাইডটা কিছুটা উঁচু থাকে। এইটাকেই বলা হয় সুপার এলিভেশন। সুপার এলিভেশন বলা হয়। সো আমরা এইটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন। এই বাইরের সাইডটা ভেতরের সাইড থেকে কিছুটা উঁচু করা হয়েছে, এটাই হচ্ছে সুপার এলিভেশন। তো
সুপার এলিভেশনের সংজ্ঞা হবে সুপার এলিভেশন সুপার এলিভেশন হচ্ছে রাস্তার বাঁকে রাস্তার ভেতরের দিক অপেক্ষা রাস্তার বাঁকে রাস্তার ভেতরের দিক অপেক্ষা বাইরের দিকের উচ্চতা কিছুটা বেশি থাকে বাইরের দিকের দিকে যে পরিমাণ উঁচু করা হয় তাকে সুপার এলিভেশন বলে। তো সুপার এলিভেশনের কাজটা কি? সুপার এলিভেশনের প্রথম কাজ হচ্ছে রাস্তা যখন আমাদের একটা গাড়ি যখন বাঁকা রাস্তায় চলবে, আমরা জানি বক্রভাবে বা যদি কোনো বস্তু কোনো কেন্দ্রকে কোনো অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তখন তার একটা কেন্দ্র বিমুখী বল উৎপন্ন হয়। তাহলে আমরা যখন একটা রাস্তা দিয়ে বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাবো তখন অবশ্যই তার কেন্দ্র বিমুখী একটা ফোর্স উৎপন্ন হবে। এখন কেন্দ্র বিমুখী ফোর্সটা কি করতে চাইবে? গাড়িটাকে রাস্তার থেকে বাইরের দিকে ফেলে দিতে চাইবে। তো এখন গাড়ির সাইকেলের ক্ষেত্রে বা মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা রাস্তার ভেতরের দিকে একটু হেলে গিয়ে সেটাকে আমরা ভেতরের দিকে আমাদের ওজনকে কাজে লাগিয়ে কেন্দ্র বিমুখী বলের সমান পরিমাণ বল ভেতরের দিকে তৈরি করে আমরা এইটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা এখানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি। কিন্তু সাইকেল বা মোটরসাইকেল তো দুই চাকার উপরে বিধায় আমরা একদিকে হেলে যেতে পারি, কিন্তু যদি এটা গাড়ি হয়, চার চাকার গাড়ি, সেটাকে তো আমরা কোনোভাবে হেলাতে পারবো না। সো এইটাকে হেলানোর জন্য এই যে ভেতরের দিকে হেলে গিয়ে গাড়ির ওজনকে কাজে লাগিয়ে কেন্দ্রবিমুখী বলকে প্রশমিত করার জন্য রাস্তার ভেতরের সাইডটা একটু হেলানো থাকে। তাতে কি হয়? ভেতরের দিকের চাকাগুলো নিচু হয় এবং এই বাইরের দিকের চাকাগুলো উঁচু অবস্থানে থাকে। এতে করে গাড়িটা এই মোটরসাইকেল যেভাবে আমরা হেলে যাই, মোটরসাইকেলের চালানোর সময় বাঁকার জায়গায় হেলে গিয়ে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করি, গাড়িটাকে রাস্তা বাঁকার থাকার কারণে রাস্তা গাড়িটাকে হেলিয়ে দেয়। এভাবে আমরা কেন্দ্রবিমুখী বলকে ভেতরের দিকে ওজনকে হেলিয়ে দিয়ে এই কেন্দ্রবিমুখী বলটাকে প্রশমিত করে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেতে পারি। এটাই হচ্ছে সুপার এলিভেশনের কাজ। এখন প্রয়োজনীয়তাগুলো আমরা তাহলে লিখে ফেলি। প্রয়োজনীয়তা আমরা প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে নিরাপদ ও আরামদায়ক যাত্রা। নিরাপদ ও আরামদায়ক যাত্রাতে এটির প্রয়োজন হয়। যাত্রা করার ক্ষেত্রে আরামদায়ক করার জন্য যাত্রা আরামদায়ক করা, এটা হচ্ছে নিরাপদ ও আরামদায়ক যাত্রা করা, এটা হচ্ছে প্রথম কাজ বা প্রয়োজনীয়তা। দ্বিতীয় প্রয়োজনীয়তাটা আমরা লিখতে পারি যে কেন্দ্রাতিক বল বা কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রাতিক বলকে প্রশমিত করা, প্রতিরোধ করা, বাংলা সহজ বাংলা লিখি প্রতিরোধ বা প্রশমিত করা হচ্ছে এটার প্রয়োজনীয়তা। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঝাঁকুনির হাত থেকে যাত্রীদের রক্ষা করা। ঝাঁকুনি বা দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া। এই কয়টা কারণে এলিভেশন কাজ করে। এছাড়াও এই এলিভেশনের আরও কিছু কাজ থাকে, যেমন এই এলিভেশনের কারণে বৃষ্টির পানি যখন রাস্তার দিয়ে যায় তখন এই এলিভেশন পানি নিষ্কাশনেও হেল্প করে থাকে। সো আমরা বলতে পারি এই কয়টা হচ্ছে এর প্রয়োজনীয়তা।
এরপর আমরা যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা সলভ করব সেটি হচ্ছে মাটি কাটার পরিমাণ, বা একটা পুকুর তৈরি করতে কি পরিমাণ মাটি কাটতে হবে। পুকুরের ডাইমেনশন যদি আমাদের দেওয়া থাকে তাহলে পুকুরের মাটির ভলিউম আমরা নির্ণয় করব এবার। তাহলে আমাদের প্রশ্নটি আমরা এখানে লিখে ফেলি। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। একটি পুকুরের উপরিতলের মাপ দেওয়া আছে 100 মিটার ইন্টু 80 মিটার, এবং পার্শ্ব ঢাল দেওয়া আছে 2:1। যদি গভীরতা 3 মিটার হয়, তবে পুকুরের মাটি কাটার পরিমাণ, পুকুরটিতে মাটি কাটার পরিমাণ কত? মাটি কাটার পরিমাণ। তাহলে আমরা প্রথম যেটা করব, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে ফেলি। গিভেন ডেটা। তো গিভেন ডেটার মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে উপরিতলের দৈর্ঘ্য। আমাদের দেওয়া আছে উপরিতলের দৈর্ঘ্য এল হচ্ছে 100 মিটার, প্রস্থ বি দিয়ে নির্দেশ করলাম 80 মিটার, পার্শ্ব ঢাল এস ইকুয়াল টু 2 এবং গভীরতা ডি ইকুয়াল টু 3 মিটার। সো এই কয়টা দিয়ে আমরা ভলিউম ভি নির্ণয় করব। তো ভলিউম ভি নির্ণয় করার জন্য আমরা উপরিতলের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু এল ইন্টু বি, এল এবং বি কে গুণ করলে 80 ইন্টু 100 8000 মিটার স্কোয়ার, এবং নিম্নতলের ক্ষেত্রফল A2 আমরা বলতে পারি এল মাইনাস এস বি ডি। এই এস বি টু এস ইন্টু ডি ইন্টু বি মাইনাস 2s ডি। এটা আমরা যদি গুণ করি তাহলে A2 পাবো। এখানে আমাদের আসবে 100 মাইনাস 2sd হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3, এটা হচ্ছে 80 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3। A2 এর মান আমরা পেয়ে যাচ্ছি 5984 মিটার স্কোয়ার। এটা হচ্ছে নিম্নতলের ক্ষেত্রফল পাওয়া গেল। এখন মধ্যপ্রস্থচ্ছেদ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যেটা সূত্র ইউজ করব, এল মাইনাস এস ডি ইন্টু বি মাইনাস এস ডি। এখানে ছিল 2sd, এটা হবে মাইনাস এসডি। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা হবে 6956 মিটার স্কোয়ার। এগুলো জাস্ট মানগুলো বসিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। এখন আমরা প্রিজময়েডাল সূত্র ইউজ করব। প্রিজময়েডাল সূত্র অনুসারে আমরা জানি ভলিউম ভি ইকুয়াল টু D/6 A1 প্লাস A2 প্লাস 4AM ইকুয়াল টু, আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দিব। ডি এর মান 3 ডিভাইডেড বাই 6, A1 এর মান 8000, A2 এর মান হচ্ছে 5984 প্লাস 4 ইন্টু AM এর মান আমাদের দেওয়া আছে, আমরা বের করেছি। AM মধ্যতলের প্রস্থচ্ছেদ হচ্ছে আমাদের এটাকে AM দিয়ে প্রকাশ করা হয়। সো AM আমরা বের করেছি। সো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা হবে
904 মিটার কিউব আয়তন। সো এটি হচ্ছে অ্যান্সার। সো আশা করি প্রশ্নটি সবাই বুঝতে পেরেছেন এবং এইরকম বিভিন্ন চাকরি পরীক্ষার উপসহকারী এবং সহকারী প্রকৌশলীর চাকরি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিংয়ের যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছেন এবং ডুয়েটের ভর্তি পরীক্ষার্থী আছেন সবার জন্যই নিয়মিত এখন থেকে ভিডিও পাবলিশ করা হবে। এজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং আপনার পরিচিত যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন, ডিপ্লোমা থেকে বের হয়ে ডুয়েটের ভর্তি কোচিং করছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সবার মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে ছড়িয়ে দিন। এই কথা বলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।